আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত ২৮ ফেব্রুয়ারি ছাত্র জনতার নেতৃত্বে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন পার্টির আত্মপ্রকাশ ঘটে এবং এই পার্টির আত্মপ্রকাশের পরেই সবচেয়ে বেশি যে দুটি ইস্যু আলোচনায় সেটির প্রথমটি হচ্ছে সেকেন্ড রিপাবলিক আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করা। আজকের এই এপিসোডে আমরা দেখাবো যে আসলে গণপরিষদ এটি জিনিসটা কি, এটি আসলে কিভাবে বিশ্বের বিভিন্ন দেশে হয় এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক যেই বর্তমান যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিতে আসলে এই গণপরিষদ ইলেকশনটি কীভাবে হতে পারে এই পুরো ব্যাপারটি নিয়ে আজকে আমি আলোচনা করছি। মোহাম্মদ মিরাজ মিয়া, জয়েন্ট সেক্রেটারি, জাতীয় নাগরিক পার্টি। প্রথমত আসলে গণপরিষদ কি? গণপরিষদ হচ্ছে, আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র যখন আসলে স্বাধীনতা লাভ করে তখন ওই রাষ্ট্র পরিচালনার জন্য তার একটা বেসিক একটা কিছু সুপ্রিম ল প্রয়োজন। যেই সুপ্রিম লটা হচ্ছে ওই রাষ্ট্রে একটা কনস্টিটিউশন বা সংবিধান থাকে, ওই সংবিধান অনুযায়ী একটি রাষ্ট্র পরিচালিত হয়। এখন ওই যে রাষ্ট্রে একটি সংবিধান থাকবে, ওই সংবিধানটি কারা প্রণয়ন করবে, এটি কীভাবে প্রণয়ন করবে, এই ব্যাপারটাই আসলে নির্ধারিত হয় গণপরিষদের মাধ্যমে। এখন বিশ্বের স্বাধীন হওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে প্রথম যেই সংবিধানটা প্রণয়ন করা হয় স্বাধীনতা পরবর্তী সময়ে, সেই সংবিধান দেখা যাচ্ছে ওভার দি টাইম যখনই সেখানে কোনো বিপ্লব সংঘটিত হয়, যখনই কোনো বিশাল আকারে গণ অভ্যুত্থান সংঘটিত হয় এবং গণ অভ্যুত্থান কিংবা বিপ্লবের পাশাপাশি অন্য কোনো ভূরাজনৈতিক প্রেক্ষাপট কিংবা রাজনৈতিক প্রেক্ষাপটে একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা যখন পরিবর্তন হয়ে নতুন শাসন ব্যবস্থা প্রণয়নের যখন প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন আসলে গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরি করা হয়। এটা হচ্ছে গণপরিষদ কি তার আলাপ। এবার আসি যে গণপরিষদ আসলে এটা কিভাবে গঠিত হয়। নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠনের অনেকগুলো একাডেমিক আপনার হচ্ছে থিওরি রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যেমন হচ্ছে আপনার আপস্ট্রিম অ্যাপ্রুভাল। আপস্ট্রিম অ্যাপ্রুভাল হচ্ছে একটা রাষ্ট্রের জনসংখ্যা জনগোষ্ঠী যারা রয়েছে তারা আসলে একটা নির্বাচনের মাধ্যমে তারা কিছু সিলেক্টেড মানুষকে তারা নির্বাচিত করে। সেটি হতে পারে যে 200 জন মানুষ কিংবা 300 জন মানুষকে তারা নির্বাচিত করে। এই নির্বাচিত এই 300 কিংবা 200 জন মানুষের কাজই হচ্ছে তাদের জন্য বিভিন্ন দেশের যে সংবিধান রয়েছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল যে আইন রয়েছে, একটা দেশের যে ঐতিহাসিক যে আইন বা ট্রেডিশন যা কাস্টমস কিংবা প্রথা যেগুলো রয়েছে সবগুলোকে সমন্বিত করে কীভাবে একটি সংবিধান আকারে প্রণয়ন করা যায় সেটি নিয়ে তারা কাজ করে। এখন এই যে জনগণের ইলেক্টেড 200 কিংবা 300 জন মানুষ একটা বডি আকারে যখন কাজ করে তখন এটাকে বলা হয় আসলে যে গণপরিষদ বডি কিংবা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই বডি কাজই হচ্ছে একটা সংবিধান প্রণয়ন করা। যখন সংবিধান প্রণয়ন সম্পূর্ণ হয়ে যাবে তখন এই বডিটা আসলে ডিসলভ হয়ে যাবে। দ্বিতীয়ত এই নতুন সংবিধান প্রণয়নের দ্বিতীয়ত আরেকটি একাডেমিক ব্যাখ্যা হচ্ছে সেটি আসলে ডাউন স্ট্রিম অ্যাপ্রুভাল। এই ডাউন স্ট্রিম অ্যাপ্রুভাল দেখা যাচ্ছে বিশ্বের অসংখ্য দেশেই বা বিশ্বের অনেক দেশই বা তাদের যে রাজনৈতিক বাস্তবতা সেখানে দেখা যায় যে নতুন করে একটি ইলেকশনের মাধ্যমে সেখানে কিছু মানুষকে সিলেক্ট করে তাদের মাধ্যমে একটি গণপরিষদ বডি হিসেবে একটি সংবিধান প্রণয়ন করা অনেক সময় সাপেক্ষ, অনেক ব্যয়সাধ্য, দেখা যাচ্ছে অনেক রাজনৈতিক ইনস্টেবিলিটি তৈরি করে। যে কারণে তারা যে উপরের যে আপস্ট্রিম বা গণপরিষদ নির্বাচন সেটির মাধ্যমে না গিয়ে তারা আসলে দ্বিতীয় আরেকটি মেকানিজম ব্যবহার করে, যেটিকে আমরা বলছি যে ডাউন স্ট্রিম অ্যাপ্রোচ। এটি হচ্ছে এরকম যে এটি হচ্ছে রাষ্ট্রের যেই সরকার থাকে ওই সরকার কি করে যে একটা প্যানেল তৈরি করে দেয় কিছু সিলেক্টিভ মানুষকে। তার মধ্যে হতে পারে যে কিছু আইনজীবী, কিছু রাষ্ট্রবিজ্ঞানী, তারপরে হচ্ছে কিছু সংবিধান বিশেষজ্ঞ, কিছু মানবাধিকার কর্মী, তারপর হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন যে সোশ্যাল যে ক্লিভেজগুলো থাকে, রাষ্ট্রের যে বিভিন্ন যে গোষ্ঠীগুলো থাকে এই গোষ্ঠীদের বিভিন্ন যে প্রতিনিধি, তাদেরকে নিয়ে সরকার একটা কমিটি গঠন করে। সেটি 50 সদস্য কিংবা 100 সদস্য বিশিষ্ট। ওই কমিটি তারা একটা নতুন সংবিধান প্রণয়ন করার মাধ্যমে তারা এটি দেশের জনগণের কাছে আপনার প্রস্তাব দেয় এবং জনগণ সেটি রেফারেন্ডার মাধ্যমে বা গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে ওই কমিটি যেই সংবিধানটি প্রণয়ন করেছে এটিকে তাদের সংবিধান হিসেবে মেনে নিবে কি নিবে না। এই জন্য রেফারেন্ডাম হয়, গণভোট হয় এবং গণভোটের মাধ্যমে ওই কমিটি যে সংবিধানটি প্রণয়ন করে সেটি আসলে রাষ্ট্রের সংবিধান হিসেবে পরিগণিত হয়। যেমন এটির উদাহরণ হিসেবে যেমন বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, এখানে আপনারা জানেন যে সংবিধান সংস্কার কমিটি একটা গঠিত হয়েছে। এই সংবিধান সংস্কার কমিটি যদি আপনার একটা নতুন সংবিধান তারা প্রণয়ন করে, তারা যদি আমাদেরকে দেয় এবং আমরা যদি ভোটাভুটির মাধ্যমে এটাকে করি যে এই সংবিধান তারা যেটা দিল এই সংবিধান আমাদের রাষ্ট্রের সংবিধান হবে, যদি গণভোটের মাধ্যমে এটা করা যায় তাহলে এটাকে বলা হচ্ছে আপনার ডাউন স্ট্রিম অ্যাপ্রুভাল, যেটা আসলে বিশ্বের অনেক দেশে হয়েছে। 3 নাম্বারটা হচ্ছে আপনার মিক্সড, যেখানে আসলে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তারা একটা সংবিধান প্রণয়ন করে এবং দ্বিতীয়ত সেটা জনগণের উপর তারা ছেড়ে দেয় এবং জনগণ আসলে সেটা গণভোটের মাধ্যমে যে ঠিক আছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ যে সংবিধানটি প্রণয়ন করেছে সেটি আমাদের জন্য ওকে, এবং তারা গণভোটের মাধ্যমে সেটিকে অনুমোদন দিয়ে দেয়। তো এই হচ্ছে আপনার একাডেমিক ব্যাখ্যা বিশ্লেষণে একটা নতুন সংবিধান প্রণয়নের যে আপনার
নিয়ম নীতি সেটি। কিন্তু এবার আসি যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এই যে গণপরিষদ ইলেকশন সেটা আসলে কিভাবে হতে পারে। আমরা প্রথম বলেছিলাম যে আপস্ট্রিম অ্যাপ্রুভাল, যে কিছু মানুষকে জনগণ ভোট দিবে, ভোট দেওয়ার মাধ্যমে ইলেক্ট করবে, তারপর তারা মিলে একটা গণপরিষদ গঠন করবে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এটি আসলে সম্ভব না, কারণ এটি আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে আসলে একমত হয় নাই। এবার যদি আমরা দ্বিতীয় স্টেমে আসি, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমরা দেখি যে ডাউন স্ট্রিম যে অ্যাপ্রুভালের কথা বলছি, যে একটা কমিটি গঠন করবে, যেমন হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সংবিধান সংস্কার কমিটি গঠন করেছে এবং তারা একটি সংবিধান প্রণয়ন করবে, সেটি জনগণ রেফারেন্ডামের মাধ্যমে ভোট দিয়ে সেটি অনুমোদন দিবে, অথবা তারা একটি সম্পূর্ণ সংবিধান প্রণয়ন করবে, যেটি আসলে দক্ষিণ আফ্রিকায় হয়েছিল। তারপর হচ্ছে নির্বাচিত সরকার যখন ক্ষমতায় এসেছে, জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যখন আসে, তখন তারা ওই সংবিধান সংস্কার প্রণয়ন কমিটি যে সংবিধানটি প্রণয়ন করে সেটিকে আসলে টু থার্ড মেজরিটি ভোটাভুটির মাধ্যমে সেটি অনুমোদন দিয়ে দেয়। এখন বাংলাদেশে আসলে এটি অনেকটা অনিশ্চিত এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য রয়েছে, যে কারণে আসলে আমরা এই যে আপ স্ট্রিম অ্যাপ্রুভাল কিংবা ডাউন স্ট্রিম অ্যাপ্রুভাল কিংবা আমরা যে মিক্সড অ্যাপ্রুভালের কথা বলছি, সেটি আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকাংশে সম্ভব হচ্ছে না, এবং সেটি সময় সাপেক্ষ, ব্যয়বহুল হিসেবে। কিন্তু এখানে আরেকটি উপায় আছে যেটি আসলে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রাগমেটিক এবং যেটি আসলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ। সেটি কিভাবে হতে পারে, যেমন আমরা বলছি যে এই আগামী ডিসেম্বর বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসে, তাহলে ডিসেম্বরের পরিবর্তে 2026 সালের জুন জুলাইয়ে আমাদের জাতীয় নির্বাচন হবে। ধরুন এই যে ডিসেম্বরে ধরুন বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো, এই নির্বাচনে বাংলাদেশের যে সংসদীয় 300 আসন রয়েছে, এই 300 আসন থেকে জনগণের ভোটাভুটির মাধ্যমে যেই 300 জন প্রতিনিধি নির্বাচিত হয়ে সংসদে আসবেন, তারা সংসদে এসে একটা নির্দিষ্ট সময়, সেটি হতে পারে 3 মাস কিংবা সেটি হতে পারে 6 মাস, এই 3 মাস অথবা এই 6 মাস একটা নির্দিষ্ট সময় এই যে 300 জন ব্যক্তি তারা হচ্ছে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিংবা গণপরিষদ হিসেবে তারা কাজ করবে। এই 3 মাসে কিংবা এই 6 মাসে তারা এই যে সংবিধান সংস্কার কমিশন যে সংবিধানের প্রস্তাবনাটি দিয়েছে সেটি নিয়ে, এবং বিশ্বের বিভিন্ন যে সংবিধানগুলো রয়েছে সেগুলো নিয়ে, বিশ্বের আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে, বাংলাদেশের যে ট্রেডিশন রয়েছে, কাস্টমস যে প্রথা, সবগুলোকে সমন্বয় করে এই 300 জন তারা 3 মাস কিংবা 6 মাস তারা একটা নতুন সংবিধান প্রণয়ন করবে, এবং এটি হবে বাংলাদেশের সংবিধান, নতুন সংবিধান। তারপরে এই নির্দিষ্ট সময় শেষে 3 মাস কিংবা 6 মাস শেষে তারা আবার সংসদ সদস্য হিসেবে তারা কাজ করবে, আইন প্রণেতা হিসেবে কাজ করবে, রাষ্ট্রের এক্সিকিউটিভ ব্রাঞ্চ হিসেবে তারা কাজ করবে। অর্থাৎ এই যে বাংলাদেশের পার্সপেক্টিভে গণপরিষদ ইলেকশনটি, এটি কেন অনেক বেশি প্রাসঙ্গিক এবং এটি কেন অনেক বেশি প্রয়োজনীয় সেটি আপনাদেরকে একটু পরে আমি বোঝাচ্ছি। তার আগে আমি বলতে চাচ্ছি, আমরা যে একাডেমিকভাবে গণপরিষদ গঠনের যে প্রক্রিয়াগুলো দেখেছিলাম, যে ডাউন স্ট্রিম অ্যাপ্রুভাল কিংবা আপ স্ট্রিম অ্যাপ্রুভাল কিংবা আপনার মিক্সড অ্যাপ্রুভাল, সেটির অনেকটা কঠিন এবং সময় সাপেক্ষ হওয়ায় এই যে পরবর্তীতে আমি যেটি বর্ণনা করেছি, যে তারা হচ্ছে আমাদের জাতীয় নির্বাচনের মাধ্যমে যে 300 জন নির্বাচিত হয়ে আসবে, তারা 6 মাস কিংবা হচ্ছে 7 মাস কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে, তারা সংবিধান প্রণেতা হিসেবে কাজ করবে, তারা একটি নতুন সংবিধান প্রণয়ন করার পর তারা আবার সংসদীয় সদস্য হিসেবে, অর্থাৎ আইন প্রণেতা হিসেবে তারা তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবে। এখন প্রশ্ন হতে পারে যে এই যে জাতীয় নির্বাচন যদি ডিসেম্বরে হয়, এই ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার পর যদি এই নির্বাচিত ব্যক্তিরাই যদি আমার সংবিধান প্রণয়ন করে, তাহলে আমার গণপরিষদের আসলে কি দরকার? তাহলে তো আমার সংসদীয় সংবিধান আমরা প্রণয়ন করতে পারি। এটি হচ্ছে একটি প্রশ্ন হতে পারে। কিন্তু কথা হচ্ছে, একটা দেশের সংসদ তারা কিন্তু আসলে সংবিধান প্রণয়ন করতে পারে না। কেন সংবিধান প্রণয়ন করতে পারে না? সংসদ যেটা করতে পারে, সংসদের 2/3 মেজরিটি তারা ভোটাভুটির মাধ্যমে বিদ্যমান যে কনস্টিটিউশন থাকে, বিদ্যমান যে সংবিধান থাকে, সেই সংবিধানের কোনো একটা ক্লজ কিংবা কোনো একটা ধারা, কোনো একটা ছোট্ট অংশ তারা পরিমার্জন করতে পারে, যেটাকে আমরা বলি কনস্টিটিউয়েন্ট অ্যামেন্ডমেন্ট, যেটাকে আমরা সংবিধান সংশোধন বলি। যেমন বাংলাদেশে প্রথম সংশোধন, দ্বিতীয় সংশোধন, তৃতীয় সংশোধনের মধ্যে এখন পর্যন্ত প্রায় 18টা সংশোধন হয়েছে। অর্থাৎ এই যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন এবং পার্লামেন্টের সদস্য হবেন, তাদের ভোটাভুটিতে একটা নতুন সংবিধান প্রণয়ন করা যায় না। যেটি করা যায় সেটি হচ্ছে সংবিধানের ছোট্ট একটি অধ্যায়ের কোনো একটা ক্লজ কিংবা কোনো একটা ধারা বা ছোট্ট একটা বিষয় পরিবর্তন করা যায়। এখন বাংলাদেশ কি ওই রকম বাস্তবতায় আছে যে বাংলাদেশের যে 1972 সালে যে সংবিধান প্রণয়ন হয়েছে সেটিকে সংশোধনের মাধ্যমে একদম একটা সুন্দর সংবিধান নিয়ে আসা, সেটি বাংলাদেশে সম্ভব না? কেন সম্ভব না? কারণ আবার আগামী 5 বছর পরে যদি নতুন কোনো গভর্নমেন্ট আসে, তখন তারাও কিন্তু আবার একটা 2/3 মেজরিটির ভোটাভুটিতে তারা সংবিধানে একটা সংশোধনী এনে আবার সেই পুরাতন সংবিধানে কিন্তু তারা চলে যেতে পারবে। তো যে কারণে আসলে আমরা বলছি যে যারা নির্বাচিত হয়ে আসবে 300 জন, তারা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে নির্দিষ্ট সময় কাজ করবে, তারা একটা নতুন সংবিধান প্রণয়ন করবে। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন এই যে আমাদের যে একটি নতুন সংবিধান প্রয়োজন, এটি আসলে
কেন বলছি, আপনি যদি সংবিধান সংস্কার কমিশনের তারা যে রিপোর্টটি জমা দিয়েছে সেখানে দেখেন, সেখানে বাংলাদেশের যে সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমি যদি একটু খোলাখুলিভাবে বলি, দেখেন নতুন সংবিধান এটি আসলে বর্তমানে বিএনপি অনেক বেশি বিরোধিতা করছে। বিএনপি যদি চায় যে হ্যাঁ নতুন সংবিধান হবে, তাহলে কিন্তু বাংলাদেশে একটি নতুন সংবিধান এতদিন হওয়ার প্রক্রিয়া চলমান শুরু হয়ে যেত। কিন্তু এখন দেখেন বিএনপি বলছে যে নতুন সংবিধান আমরা চাই না, আমরা আসলে গণপরিষদ নির্বাচন চাই না, ছাত্ররা এসব কি বলছে, তাদের পলিটিক্যাল পার্টিতে এরকম ধোঁয়াশা তৈরি করে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। আসলে ব্যাপারটি এরকম না। আপনি দেখেন বিএনপি সংবিধান সংস্কার প্রস্তাবনায় তারা সংবিধানের ৬২ জায়গায় তারা আসলে সংশোধন চেয়েছে, যে আমাদের বর্তমান যে ৭২-এর যে সংবিধান রয়েছে, এই সংবিধানের ১৫৪টি আর্টিকেলের মধ্যে তারা ৬২ জায়গায় তারা সংস্কার চায়। অর্থাৎ বিএনপিও কিন্তু সংবিধানের একটা বড় অংশ সংস্কার চায়। তো এখন বিএনপি যেহেতু একটা বড় অংশ সংস্কার চায়, এই ৬২ জায়গায় সংস্কার তো তারা আসলে পার্লামেন্টে গিয়ে ক্ষমতায় গিয়ে ভোটাভুটির মাধ্যমে সংস্কার করতে পারবে না। তারা হয়তো একটা দুইটা ভোটাভুটির মাধ্যমে সংশোধন করতে হবে। এখন এইরকম একটি বাস্তবতায় ৬২ জায়গায় সংস্কার আনতে হলে আপনাকে সংবিধান আরও ৬২ বার সংশোধন করতে হবে। পরে ৫ বছর পরে যিনি ক্ষমতায় আসবেন তিনি আরেকটা সংশোধনের মাধ্যমে একদম সবগুলো বাতিল করে পুরাতন সংবিধানে চলে আসতে পারবে। তো যে কারণে আপনারা দেখেন এই যে জাতীয় নাগরিক কমিটিও কিন্তু তারা সংবিধানের প্রায় ৬৯ জায়গায় সংশোধনের প্রস্তাবনা দিয়েছে। ঠিক একইভাবে আপনি যদি বাংলাদেশের বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল জামাত ইসলামের দিকে তাকান, তারাও কিন্তু সংবিধানের প্রায় ৩০ থেকে ৩৫ জায়গায় তারা সংশোধন চেয়েছে। অন্যান্য রাজনৈতিক দল তারাও অনেক জায়গায় সংশোধন চেয়েছে। এখন সকল রাজনৈতিক দল যখন এই এক্সিস্টিং সংবিধানের অনেক বড় বড় জায়গায় পরিবর্তন চাচ্ছে, তাহলে এই পরিবর্তনগুলো আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? এটি তো আসলে এই যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, পার্লামেন্টে আসবে, পার্লামেন্ট তো সেটি করতে পারবে না, কারণ পার্লামেন্টের হাতে সেই ক্ষমতা নেই। পার্লামেন্ট যেটি করতে পারে একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে পারবে। তো যে কারণে আমরা বলছি যে আমাদের দাবি হচ্ছে আসন্ন নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা গণপরিষদ হিসেবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে তারা কাজ করবে, একটা নতুন সংবিধান প্রণয়ন করবে, তারপর তারা পার্লামেন্টারি সদস্য হিসেবে স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম শুরু করবে। আশা করি যে এই যে পুরো ব্যাপারটি ক্লিয়ার, যে আজকে আমরা যেটা বোঝার চেষ্টা করেছি যে গণপরিষদ আসলে কি, তারপরে হচ্ছে এই গণপরিষদ আসলে তারা কিভাবে কাজ করে, একাডেমিক দৃষ্টিতে আমরা দেখিয়েছি ডাউন স্ট্রিম আপ স্ট্রিম মিক্সড যে মডেলটি, তারপরে দেখিয়েছি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে কেন এই গণপরিষদ ইলেকশনটি, জাতীয় নির্বাচন ইলেকশনে যারা জয়ী হয়ে আসবে তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা অ্যাসেম্বলি হিসেবে কাজ করতে পারে, এবং কেন নির্বাচিত প্রতিনিধিরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা ছাড়া নতুন সংবিধান কিংবা সংবিধানের বৃহৎ অংশ পরিবর্তন করতে পারবে না, সেটিও ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি যে পুরো ব্যাপারটি আপনাদের কাছে পরিষ্কার। ধন্যবাদ। পরবর্তীতে ভিডিও আপনাদেরকে দেখা হবে যে সেকেন্ড রিপাবলিক আসলে কি, কেন, কিভাবে, সেই বিষয় নিয়ে। ততক্ষণ সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।